গত কয়েকদিন ধরে নানা প্রসঙ্গে একটা নাম আপনারা শুনতে পাচ্ছেন, আমিনুল হক। মানে আপনাদের কাছে মনে হচ্ছে যে বিএনপির একজন রাজনীতিবিদের নাম শুনছেন। মানে আমি যারা তরুণ ভিউয়ার আছেন, তরুণ ক্রীড়াভক্ত আছেন, যারা এটা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের হয়তো একটু দ্বিধা মনে হতে পারে যে সাকিব আল হাসান প্রসঙ্গে কেন আমিনুল হকের নাম বারবার আসছে। একটা সহজ হিসাব হচ্ছে যে সাকিব আওয়ামী লীগের এমপি ছিলেন, আমিনুল ভাই বিএনপির ক্রীড়া সম্পাদক কেন্দ্রীয় কমিটি। নির্বাচন হলে যদি তার আসনে সে জেতে, তাহলে সেও হয়তো এমপি হবে। এই তুলনায় অনেকে ভাবছেন যে বোধহয় এটুকুতেই ব্যাপারটা সীমাবদ্ধ। বিশেষ করে ডক্টর আসিফ নজরুল আমাদের উপদেষ্টা, উনি সাকিবের প্রসঙ্গে আমিনুলের কথা আলোচনায় এনেছেন। এরপর অনেকেই বলছেন যে আমিনুল জেলে গিয়েছিল, সেই কথা হচ্ছে। তো অনেকে একটা কৌতূহল বোধ করছেন যে আমিনুল আসলে কত বড় খেলোয়াড়, ঠিক সাকিব প্রসঙ্গে তার নাম উচ্চারণ করার মতো কিনা। তো এই জায়গাটায় আমি একটু আজকে আলোচনা করতে চাই। আমি বলতে চাই যে আহ, আমিনুল আমিনুল হক শুধু সাকিবের সঙ্গে একই সঙ্গে উচ্চারণ হওয়ার মতো নাম তাই না, আমিনুল ভাই সম্ভবত বাংলাদেশের বেস্ট এবার অ্যাথলেটদের একজন, সর্বকালের সেরা ক্রীড়াবিদদের একজন। ও, এটা আমরা কিভাবে টের পাবো, সেই আলোচনাগুলো আমরা পর্যায়ক্রমে করব। আমিনুল ভাইয়ের গল্পটা বলবো, আমিনুল ভাইয়ের অর্জনগুলো বলবো। একই সঙ্গে বলবো যে আমিনুল ভাই মানে বিশ্বের কত বড় বড় বিশেষজ্ঞের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বাংলাদেশের সর্বকালের সেরা গোলরক্ষক যে আমিনুল ভাই, এতে কোনো সন্দেহ নেই, এটি কোনো আলোচনারই সুযোগ নেই। এবং একই সঙ্গে আমি মনে করি যে বাংলাদেশের সর্বকালের সেরা ফুটবলার হিসাবে তার সঙ্গে হয়তো সালাউদ্দিন ভাইয়ের একটা কম্পিটিশন হতে পারে। সে জায়গায় আমিনুল ভাই মার্জিনালি আগায় যাবে বলেই আমি মনে করি। এরপর আপনি যদি বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের একটা ছোট তালিকা করেন 5-6 জনের, সেই তালিকায় আমিনুল ভাই থাকা উচিত। সেখানে সাকিবও যেমন থাকবে, আমিনুল ভাইও থাকবে। তো আমিনুল ভাইয়ের অ্যাচিভমেন্টটা কি, আমিনুল ভাই কেন এত গুরুত্বপূর্ণ, আমরা খেলোয়াড় আমিনুল ভাই, তাকে নিয়ে আলোচনা করব। তো সেই অ্যাচিভমেন্ট অর্জন এগুলো একটু শেষ দিকে বলি, আগে বলি না একটা লাইন বল। দেখেন আমিনুল ভাই হচ্ছে সেই গোলরক্ষক যে বাংলাদেশকে একটা এসএ গেমস সোনা এনে দিয়েছে, একটা সাফ ফুটবল জিতে এনে দিয়েছে, এবং দুইটাই তার মহাবীরত্বের ফলে ঘটেছে। তো ফলে আমিনুল ভাই গুরুত্বটা এক লাইনে বলা গেল। এবার তাহলে একটু আমিনুল ভাই গল্পটা শুনে আসি যে আমিনুল ভাই কিভাবে ফুটবলার হলেন এবং কি কি অ্যাচিভ করতেন জীবনে। প্রথমত হচ্ছে আমিনুল ভাই জন্ম ভোলায়, মাত্র 2 মাস বয়সে তার বাবা মা তাকে নিয়ে পল্লবীতে চলে আসেন, এই আমাদের ঢাকার পল্লবীতে। তো সেখানেই সে বড় হয়ে ওঠে। তার বড় ভাই তার থেকে প্রায় 10 বছরের বড়। তার বড় ভাই সে যখন মোটামুটি 3-4-এ পড়ে, তখনই তার বড় ভাই ঢাকা প্রিমিয়ার লিগ খেলেন, ফুটবলার ছিলেন। তো বড় ভাইয়ের কারণেই আমিনুল ভাই ফুটবলের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। পাশেই সিটি ক্লাব মাঠ। আমিনুল ভাই যখন একদম কোন ক্রমে 3-4-এ পড়েন, তখন থেকে সিটি ক্লাবের মাঠে রেগুলার যে ওই ফুটবল খেলার চেষ্টা করতেন। তখন তো ছোট মানুষ, তারে কেউ মাঠে খেলতে নিত না। ফলে কি হতো, দুইটা দলে যখন ভাগ করে খেলা হতো, আমিনুল ভাইয়ের সবাই ওই গোল গোল পোস্টের নিচে দাঁড় করায় দিত যে তুই কিছু পারবি না, তুই গোলে দাঁড়া। এই দাঁড়াতে দাঁড়াতে আমিনুল ভাই একটা ইন্টারভিউতে বলতেছিলেন যে গোল পোস্টের প্রতি একটা প্রেম তৈরি হয়ে গেল, মনে হলো যে এইটাই আমার জায়গা। তো আমিনুল ভাই যখন ক্লাস 4-এ পড়েন, তখন সিটি ক্লাবের একটা দল ছিল যে দলটা পায়োনিয়ার লিগে খেলত। ওই দলটায় সিটি আহ, ওখানকার ইমতিয়াজ ভাই ছিলেন কোচ। ইমতিয়াজ ভাই বললেন যে তুই এবার পায়োনিয়ার লিগ খেল। তখন আমিনুল ভাই মাত্র ক্লাস 4-এ পড়ে। তো আমিনুল ভাই সেবার মিস করলেন, মার সঙ্গে গ্রামে চলে গেছিলেন ছুটি কাটাতে। ফলে সেবার তার খেলা হলো না। পরের বছর আমিনুল ভাই পায়োনিয়ার লিগ খেললেন, 9টা ম্যাচ খেলছিলেন, 9টাই ক্লিন শিট, একটাও গোল খান নাই। ও, এই অবস্থায় আমিনুল ভাইকে, সেটা 93 সালের কথা, এই অবস্থায় আমিনুল সাহেব ভাইকে দেখে ঢাকা লিগের লোকজনের চোখে লেগে গেল। একেবারে বাচ্চা একটা ছেলে, কিন্তু টানা 9টা ম্যাচ গোল খায় নাই, হোক সেটা পায়োনিয়ার লিগ। তারপরেও এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। তখন ইমতিয়াজ সুলতান জনি, মোহামেডানের কিংবদন্তি খেলোয়াড়, জনি ভাই হচ্ছে দেখলেন আমিনুল ভাইকে। আমিনুল ভাইকে দেখে বললেন যে তুই মোহামেডানে। মোহামেডানে গেলেন। এতে স্বাভাবিকভাবে মোহামেডানে সে তিনি ম্যাচ পেলেন না, কারণ মোহামেডানে তখন দেশের 1 নম্বর কিপার কানন ভাই। কানন ভাই হচ্ছে মোহামেডানের মূল গোলকিপার। পরের সিজনে মোহামেডানে খেলতে হলো আমিনুল ভাইকে, কারণ ওই ক্লাবে একটা নিয়ম আছে
যে আপনি যে ক্লাব দিয়ে শুরু করবেন ওই ক্লাবে আপনার প্রথম 2 বছর খেলতে হবে। এটাকে লোকাল ভাষায় বলে বাইন্ডিংস। পরের বছরও মোহামেডানে ছিলেন, সে পরের বছর কানন ভাইয়ের সঙ্গে ওখানে আরো যোগ হলেন এসে পনির ভাই। তো ফলে বুঝতে পারতেছেন দেশের বেস্ট 2 গোলকিপার কানন ভাই পনির ভাইকে টপকায় পিচ্ছি আমিনুল ভাইয়ের পক্ষে আর পোস্টে দাঁড়ানো সম্ভব হয় না। বাইন্ডিংস শেষ হলে মোহামেডান আর রাখতে চাইলো না, মানে আগ্রহ দেখায় নাই খুব একটা। তারা দেশের টপ টপ কিপারদের নিয়ে ডিল করতেছে। ফলে আমিনুল ভাই চলে গেলেন ফরাসগঞ্জ। এখানেও আমিনুল ভাইয়ের ম্যাচ পাওয়ার কথা ছিল, কিন্তু আমিনুল ভাইকে ইয়েতে দেখে, প্র্যাকটিসে দেখে ওখানকার যে কোচ প্রাণ গোবিন্দ বাবু, উনি একবার মুগ্ধ মুগ্ধ হয়ে উনি এক ধরনের বাজি খেলে উনি আমিনুল ভাইকে মাঠে নামায় দিলেন। এবং যে ঘটনাটা ঘটলো ইয়াং ম্যানস ফকিরাপুলের বিপক্ষে একটা ম্যাচ ছিল, এটা বোধহয় সেকেন্ড ম্যাচ বা থার্ড ম্যাচ, ওটার একেবারে ডেথ মোমেন্টে এসে মানে 90-91 মিনিটে এসে একদম ফাঁকা পোস্টে আমিনুল ভাইয়ের পেয়ে গেছিল ফকিরাপুলের এক স্ট্রাইকার, মারলো এবং আমিনুল ভাই অসাধারণ এক টাইপ দিয়ে সেই বল সেভ করে। এই মোটামুটি আমিনুল ভাই খ্যাতি ছড়ায় পড়লো পুরো দেশে। আমিনুল ভাইকে ফরাজগঞ্জ একটা ভালো পেমেন্ট দিল এবং এরপরে আর আমিনুল ভাইকে পেছন ফিরে তাকাতে হয় না। 2 একবার ইনজুরির কবলে পড়ছেন, এরপরে আমিনুল ভাই খুব দ্রুত দেশের 1 নম্বর গোলকিপারে পরিণত হন। এরপরে আবাহনী, মহারান, মুক্তিযোদ্ধা, শেখ জামাল, দেশের সব বড় বড় ক্লাবে খেলছেন। এবং 2009 সালে আমার মনে আছে আমিনুল ভাই 25 লাখ টাকার একটা কন্ট্রাক্ট পাইছিলেন, যেটা তখনকার পর্যন্ত রেকর্ড ছিল। তো 2009 সালের 25 লাখ কিন্তু আজকে 2024 সালে আপনি কত টাকা বলবেন? মানে এটা 60-70 লাখ টাকার উপরে হওয়ার কথা। টাকার যে অবমূল্যায়ন হয়েছে তাতে 60-70 লাখ টাকার উপরে এখনকার দিনের পারিশ্রমিক। মানে আপনি যদি ক্রিকেটারদের সঙ্গেও তুলনা করেন তাহলেও এখন দেশের হাইয়েস্ট পেড ক্রিকেটারদের চেয়েও আমিনুল ভাই সেই মৌসুমে বেশি টাকা পাইছিলেন গোলকিপার হিসেবে। গোলকিপাররা কিন্তু এমনিতে একটু কম টাকা পায়। তো আমিনুল ভাই এর মধ্যে যেটা হলো, জাতীয় দলে খেলে ফেললেন 1998 সালে। 1998 সালে জাতীয় দলে গেলেন হচ্ছে এসএ গেমসে। এসএ গেমসে খেলতে গিয়ে ওখানে বোধহয় 2টো বা 3টে ম্যাচ খেলছিলেন ওই টুর্নামেন্টে। তখন কানন ভাই, হ্যাঁ কানন ভাই মূল কিপার, তো বদলা বদলি করে খেলতেছিলেন। এসএ গেমসের পর পর ইয়ের তখন সামির সাকির হচ্ছে জাতীয় দলের কোচ। সামির সাকিরের প্ল্যান ছিল যে আমিনুল ভাইকে পরের সাফ ফুটবলে আমিনুল ভাইকে 1 নম্বর কিপার হিসেবে খেলা। কিন্তু এর পরই উনি একটা বঙ্গবন্ধু কাপ হয় সম্ভবত, ওই বঙ্গবন্ধু কাপে খেলতে গিয়ে 2টো আঙুল ভেঙে ফেলে। ফলে সাব ফুটবলটা পরের বছর খেলা হলো না। আমিনুল ভাই খুবই হতাশ হলেন। ওই প্রথম সেকেন্ডসে ফাইনাল হারছিলেন, ফাইনালে অবশ্য উনি কিপিং করেন নাই। পরের বছর সাব ফুটবল খেলতে পারলেন না। তো ফলে ওনার একটা মানে বিরাট একটা হতাশার ভিতর দিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে যেটা হলো যে 2000 সালে উনি আবার দলে ফিরলেন ওই ইনজুরি কাটায়। 2000 সালে বিশ্বকাপ বাছাই পর্ব 1 নম্বর কিপার হিসাবে খেলতে গেছিলেন হচ্ছে সৌদি আরব। এই প্রথম আন্তর্জাতিক পরিমণ্ডলে আমিনুল ভাইকে নিয়ে আলোচনা শুরু হয়। আমিনুল ভাই সৌদি আরবে যখন খেলতে গেলেন ওখানে স্থানীয় কর্মকর্তারা আমিনুল ভাইয়ের খেলা দেখে এত ইমপ্রেসড হলেন যে বাংলাদেশ জিতলো না, কিন্তু সৌদি আরবে আমিনুল ভাইয়ের নিয়ে একটা হইচই করে গেল। আল হেলাল ক্লাব, আল হেলালের নামটা এখন আপনারা রোনালদো নেইমারের সূত্রে জানেন। আল হেলাল ক্লাব প্রস্তাব দিল বাফুফেকে যে তোমরা আমিনুলকে আমাদের সঙ্গে আমাদের ক্লাবে দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বাফুফে সে সময় একটা অন্ধকার যুগে বসবাস করে, তারা একটা খেলোয়াড়কে বাইরের দেশে পাঠাতে কি কি প্রসিডিওর ফলো করতে হয় এটাই ঠিক মতো বুঝে ওঠেনি বা আগ্রহ ওঠে। ফলে আমিনুল ভাই আল হিলালে খেলা হয় নাই, তারা ওই কালক্ষেপণ করছে বাফুফে, ফলে সময় মতো পৌঁছাতে পারে নাই আমিনুল ভাইয়ের কাগজপত্র, আমিনুল ভাইয়ের খেলাটা হলো না। পরের বছর ততদিনে জর্জ কোটান চলে আসছে। আমিনুল ভাইয়ের তো প্রথম সামির সাকির, অটো ফিস্টার এরা যে দেখছে সে বলছে যে এর ইউরোপে খেলা হচ্ছে। তো জর্জ কোটান যখন আসলেন, জর্জ কোটান এসে আমিনুল ভাইয়ের নিয়ে সবচেয়ে বেশি হইচই করছেন হচ্ছে জর্জ কোটান। জর্জ কোটান একদম প্রথম সিজনে আমিনুল ভাইয়ের দেখেই বলছেন যে তার দেখা সেরা গোলরক্ষক। এখন জর্জ কোটান কে? জর্জ কোটান হচ্ছে ইউরোপের একজন কোচ, যে ইউরোপের সেরা সেরা খেলোয়াড়দের দেখে উপস্থিত। সে এসে বলতেছে যে আমিনুল তার দেখা সেরা গোলরক্ষক। বুঝছেন তাহলে রেটিংটা কিরকম। এবং উনি শুরুতেই সিদ্ধান্ত নিলেন যে আমিনুল রে লোকাল লিগে ফালায় রাখা যাবে না, আমিনুল রে জার্মান লিগে পাঠাতে হবে।
তাহলে কি হবে, শুরুতে উনি জার্মান সেকেন্ড ডিভিশন মানে বুন্দেসলিগার নিচেরটা যেটা, ওখানে একটা ক্লাবের সঙ্গে আলাপ করবে যে আমিনুল ওখানে যাবে, গিয়ে জয়েন করবে। আমিনুল ওখান থেকে আস্তে আস্তে বুন্দেসলিগায় প্রমোটেড হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমিনুল ভাই 2001-এ আবার ইনজুরিতে পড়ে। ফলে আমিনুল ভাই সেই জার্মানিতে যাওয়া হলো। 2001 সালে আমিনুল ভাই ইনজুরিতে পড়ার পর মানে অনেকেই মনে করছিলেন এবং অনেক পত্রপত্রিকায় লেখা হয়েছিল যে আমিনুলের ক্যারিয়ার শেষ। তাই হতো, কিন্তু এই জায়গা থেকে তারা উদ্ধার করে আনলেন সেই জর্জ কোটা। তখন ফুটবল ফেডারেশনের এই একদমই কোনো মাথা ব্যথা নাই আমিনুল ভাইরে নিয়ে, তার ট্রিটমেন্টে কি হবে কেউ জানে না। কিন্তু জর্জ কোটার নিজ উদ্যোগে দিল্লিতে যোগাযোগ করে, তখনকার একজন বিখ্যাত সার্জনের সঙ্গে যোগাযোগ করে আমিনুল ভাইরে দিল্লিতে পাঠালেন, অপারেশন করায় আনালেন। এরপর রিহ্যাবটা জর্জ কোটান নিজে করাইলেন। তখন জর্জ কোটান জাতীয় দলে ট্রেনিং করান বিকেলবেলায়, সকালবেলায় গাড়ি ড্রাইভ করে জর্জ কোটান নিজে ড্রাইভ করে পল্লবীতে আমিনুল ভাইয়ের বাসায় যান। গিয়ে আমিনুল ভাইকে এনে সুইমিং করান, রানিং করান, ট্রেনিং করাচ্ছেন আস্তে আস্তে, করায় দুপুরে লাঞ্চ করাচ্ছেন, করায় বিকেল বেলায় এসে মাঠের পাশে বসায় রাখতেছেন যে ট্রেনিং দেখো ন্যাশনাল টিমে। ন্যাশনাল টিমে ট্রেনিং শেষ হচ্ছে, হওয়ার পরে আবার ড্রাইভ করে আমিনুল ভাইরে নিয়ে যাচ্ছেন ডাচ ক্লাবে। ডাচ ক্লাবে গিয়ে দুজনে নাস্তা করে আমিনুল ভাইয়ের বাসায় নামায় দেন। দিস ইজ এ কোচ। আমিনুল ভাই সবসময় বলেন যে আমার বাবার মতো ভূমিকা পালন করে। এবং এই কাজটা জর্জ কোটান কেন করছে, জর্জ কোটানের টার্গেট ছিল যে যেদিন রিহ্যাব কমপ্লিট হবে সেই দিনই আমিনুলরা পোস্টের নিচে দাঁড় করা যাবে। তাই করলেন জর্জ কোটান। 2003 সালে আবার ন্যাশনাল টিমে চলে আসলেন আমিনুল ভাই। 2003 সালে আমিনুল ভাই সাফ ফুটবলে গেলেন এবং ইঞ্জুরি থেকে ফিরে এসে এই টুর্নামেন্ট শুরু করলেন। পুরো টুর্নামেন্টে আমিনুল ভাই কোনো গোল হজম করেন নাই। ফাইনালে উঠলো বাংলাদেশ, ফাইনালে ম্যাচ গেল পেনাল্টি শুট আউট। আমিনুল ভাই পেনাল্টি শুট আউটে দুইটা সেভ করে ফেললেন, সাফ ফুটবল জিতে নিয়ে দেশে ফিরলেন। আমিনুল ভাই ততক্ষণে বেশ বিখ্যাত হয়ে গেছে, সবাই মোটামুটি জানে যে আমিনুল কোন লেভেলের খেলে। এটার ফলশ্রুতিতে 2004 সালে নিউ ক্যাসেল আমিনুল ভাইকে নেওয়ার জন্য তাদের স্কাউট মারফত বাফুফের সঙ্গে যোগাযোগ করলো। বাফুফে আবার ঠিক একই কাজ করলো, আল হিলালের বেলায় যে কাজ করছিল নিউ ক্যাসেলের বেলায় সেই কাজ করলো। এই একটা এজেন্টের মারফত যে আমিনুলকে নিউ ক্যাসেলের সঙ্গে যোগাযোগ করা দিবে এইটুক বাফুফে করে নাই। ইভেন বাফুফে সময় মতো এই তথ্যটা আমিনুল ভাইকেও জানায় না। আমিনুল ভাই যে নিজ উদ্যোগে নিউ ক্যাসেলে কাগজপত্র পাঠাবে সেটাও সম্ভব হয় নাই, কারণ বাফুফে এই জিনিসটা আমিনুল ভাইকে জানায় না। ফলে তিনবার সুযোগ আসা সত্ত্বেও আমিনুল ভাই ইউরোপে বা দেশের বাইরে খেলতে পারে না। কিন্তু আমিনুল ভাইয়ের বেস্ট আসতে তখনও বাকি ছিল। এর মধ্যে আমিনুল ভাই ঘরোয়া ফুটবলে মোটামুটি অবিসংবাদিত সেরা হয়ে গেছে। যেটা বললাম যে 2009-এ তো সে সর্বোচ্চ পারিশ্রমিক পেল। 2010-এ আমরা তার সেরা কীর্তিটা দেখলাম, অধিনায়ক হিসাবে এসএ গেমসের সোনা জিতে নিয়ে আসলেন আমিনুল ভাই। সেবারও আমিনুল ভাই পুরো টুর্নামেন্ট ক্লিন শিট রাখছিলেন। টুর্নামেন্ট জুড়ে আমিনুল ভাই কোনো গোল হজম করেন নাই। মানে আমিনুল ভাই আপনার একটা জিনিস, আমিনুল ভাই কিন্তু জাতীয় দলে অভিষেক ম্যাচেও কোন গোল হজম করেন নাই। মানে আমিনুল ভাই সারা জীবনে ন্যাশনাল টিমে কয়টা গোল হজম করছেন এটা হিসাব করে বলা যায়। বড় বড় দলের সঙ্গে খেলায় তো কিছু গোল খাইতেই হয়েছে। তারপরেও আমিনুল ভাই মানে অসাধারণ ছিলেন পোস্টের নিচে। আমিনুল ভাইকে নিয়ে যখন ফুটবলাররা স্মৃতিচারণ করেন তারা বলেন যে তার মতো পজিশনিং সেন্স খুব কম লোকের ছিল। আর আমিনুল ভাই নিজে বলেন যে আমিনুল ভাই হচ্ছে পিটার স্মাইকেলের খুব ভক্ত ছিলেন। ফলে পিটার স্মাইকেল যেটা করতো যে একবারে 11th আওয়ার পর্যন্ত ওয়েট করতো, সে লাভ দিত না। আমিনুল ভাইয়ের ভিতরে এই ব্যাপারটা ছিল। দেখবেন যে গোলকিপারদের ভিতরে একটা সমস্যা যেটা হয় যে মোটামুটি বল পজিশন বোঝার আগেই ডাইভ দিয়ে দেয়। ও এইটা হচ্ছে আপনার একজন ভালো গোলকিপার আর একজন মাঝারি গোলকিপারের পার্থক্য, যে সে কখন আসলে ওই টাইমটা ফিল করবে যে এখন ডাইভটা দিতে হবে। আমিনুল ভাই এই জায়গাটায় ছিল সেরা, যে একদম টাইমিংটা সে একদম 11th আওয়ার পর্যন্ত ওয়েট করতো ওই লাভ দেওয়ার জন্য, ডাইভ দেওয়ার জন্য। ও এটাই তাকে বেস্ট বানায়। তো মোটামুটি আমরা আমিনুল ভাইয়ের অ্যাচিভমেন্টটা বুঝতে পারলাম। এরপরে আমিনুল ভাই কিন্তু আপনার ক্যাপ্টেন থাকা অবস্থায় রিটায়ারমেন্ট থেকে, এটা বাংলাদেশে খুব বিরল ব্যাপার। সম্ভবত মাশরাফি শুধুমাত্র ক্যাপ্টেন থাকা অবস্থায় ক্রিকেট থেকে রিটায়ারমেন্টে গেছে, আর ফুটবলে এই কাজটা হয়েছে আমিনুল ভাইয়ের ক্ষেত্রে। আমিনুল ভাই 2013 পর্যন্ত ন্যাশনাল ইয়েতে খেলছেন, ক্লাব ফুটবল খেলছেন, পরে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পরে ফুটবলকে বিদায় নেন এবং ওই বছরই অ্যাকচুয়ালি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ে। ও বুঝতে পারতেছেন যে এবার যে ডক্টর আসিফ নজরুল কেন সাকিব আল হাসানের সঙ্গে বারবার আমিনুল ভাইয়ের নাম তুলছেন।
এখানে অনেকে একটু ডক্টর আসিফ নজরুলের কথাকে মিস ইন্টারপ্রেট করতেছেন, অনেকে বলতেছেন যে উনি সাকিবকে বলছেন যে ও দেশের জন্য কিছু করে নাই। ব্যাপারটা ওই রকম না, কথাটা আপনারা একটু আরেকবার খুঁজে দেখেন, একটু গুগল করে দেখেন, ভিডিওটা পাবেন। কথাটা এরকম যে সাকিব বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন, কিন্তু দেশের জন্য সে তেমন বড় কিছু এনে দিতে পারে না। অন্যদিকে আমিনুল দেশকে দুইটা ইন্টারন্যাশনাল ট্রফি এনে দিয়েছে। দুজনে প্রায় প্যারালাল লেভেলের খেলোয়াড়, কিন্তু আমিনুল যখন জেলে যায় বা পিটানো হয় তাকে, সেটা নিয়ে আমরা কথা বলি না, কিন্তু আজকে সাকিবকে নিয়ে বলতেছি। পরে কিন্তু আসিফ নজরুল স্যার বলছেন যে সাকিব যাতে গ্রেপ্তার না হয় সেই ব্যবস্থা তিনি নেবেন। তিনি চান না কোনো ক্রিকেটারই গ্রেপ্তার হোক। আসলে কথাটা হচ্ছে যে আমিনুল ভাই আর সাকিবের ট্রিটমেন্ট একই রকম হয়েছে কিনা এই কোশ্চেন উনি তুলছিলেন। এই কোশ্চেন তোলার অধিকার ওনার আছে, কারণ আমিনুল ভাই যখন জেলে গেছে তখন বাংলাদেশে একটা মাত্র লোক প্রতিবাদ করে লিখছিল, সেই লোকটা আসিফ নজরুল। আসিফ নজরুল প্রথম আলোতে কলাম লিখছিল, বলেছে তো একটু বলতেই পারে যে আমি ছাড়া কেউ ওই সময় প্রতিবাদও করে। আসলে এটা একটা লম্বা সময় পর্যন্ত আমরা স্পোর্টিং বিষয়েও আমিনুল ভাইয়ের নাম ঠিক মতো নিতে পারতাম না। আমিনুল ভাইয়ের সঙ্গে এই কদিন আগে আমার কথা হচ্ছিল, 4-5 দিন আগে, তো ওইখানে আমিনুল ভাই একটা অসাধারণ কথা বলতেছে। আমি অভিনন্দন জানাইলাম তাকে যে আপনাদের একটা ইয়ে সার্থক হয়েছে। তো আমিনুল ভাই বললো যে অভিনন্দন দাদা সেই দিন জানাবেন যেদিন এই সিস্টেমটা বদলায় যাবে। এই যে ধরেন নানা কারণে আপনারা একটা লম্বা সময় আমার নাম নিতে সংকোচ বোধ করছেন, মানে এক ধরনের ভয় তো কাজ করছে। তো সেইটা যখন এরকম হবে যে যে রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক না কেন, আপনি আমিনুল, মাশরাফি, সাকিব খেলোয়াড় হিসেবে সবার নাম নিতে পারবেন, সেইটাই হচ্ছে সত্যিকারের চেঞ্জ। হ্যাঁ, আমিনুল ভাই আহ খুব বেশি করে বলছেন যে খেলোয়াড় সাকিব কোন রকম হয়রানির শিকার হোক, এটা আমি চাই না। এটা তিনি মিডিয়াতে কদিন আগেও বলছেন। হ্যাঁ, যদি তার কোনো ব্যক্তিগত অপরাধ থাকে সেটা তো আইন অনুযায়ী বিচার হবে, কিন্তু খেলোয়াড় সাকিব শুধু আওয়ামী লীগ করছে এই কারণে সে কোনো হয়রানির শিকার হোক, এটা আমি চাই না। দিস ইজ যে তার ভিতরে সবসময় ওই গ্রেটনেসটা, ওই স্পোর্টিং ব্যাপারটা তার ভিতরে আছে। আমিনুল ভাই জেলখানার গল্পটাও অসাধারণ। জেলখানায় যখন ছিলেন তখন ওখানকার ডেপুটি জেলার যখন জানলেন যে আমিনুল হক তার জেলে আছে, তখন উনি আমিনুল ভাইকে প্রতিদিন খেলার ব্যবস্থা করে দিলেন। ও কয়েদিরা যখন আলাদা আলাদা দুই দল হয়ে খেলতো, দুই দলই টানাটানি করতো আমিনুল ভাই খেলার জন্য। আমিনুল ভাই বলতেছিলেন যে আমার কাছে বিকেএসপির ক্যাম্পের মতো মনে হতো, যে বিকেএসপির ক্যাম্পেও যেরকম স্বজন ছাড়া থাকতাম, এখানেও স্বজন ছাড়া আছে, ওই খেলাধুলা করতেছে, উনি খুব এনজয় করছেন। তো যাই হোক, সেই জেলখানা থেকে বেরোয় আমিনুল ভাই বলছিলেন যে আমার স্বপ্ন একদিন ক্রীড়ামন্ত্রী হিসাবে এই দেশটাকে বদলায় দেওয়ার, এই দেশের স্পোর্টসকে বদলায় দেওয়ার। আমি জানি না আমিনুল ভাই কখনো ক্রীড়ামন্ত্রী হবেন কিনা, কি হবেন, কিন্তু এই যে বদলের স্বপ্নটা, এই স্বপ্নটাই হচ্ছে আমিনুল ভাইয়ের গ্রেটনেস। এই কারণেই আমরা তাকে স্যালুট জানাই। আমরা আশা করি যে আমিনুল ভাই হোক আর যেই হোক, আমাদের ক্রীড়া ক্ষেত্রটা যেন আসলেই কেউ বদলায় দিতে পারে, সেই আশায় রইলাম।